বিএনপিকে আন্দোলন করে সরকারকে নামাতে উনি বলেছেন, যদি যদি এত পারো তাহলে সরকারকে আন্দোলন করে নামাও। তারা যেমন আওয়ামী লীগকে পারেনি, আওয়ামী লীগের কাছে সব ছিল, মানে অস্ত্র, গোলা বারুদ, সরকার, সব অপচেষ্টা ছিল, এবং তারা এটা আন্দোলন নামাতে পারে নাই, ছাত্ররা পেরেছে, ছাত্র জনতা। ঠিক এখন যদি আন্দোলন করে তাহলে জনগণ সহ সবাই তাদের কাছে, তারা জনগণকে একত্রিত করতে পারবে কিনা সন্দেহ আছে। সুতরাং আওয়ামী লীগের ঘটেছিল, আওয়ামী লীগের মানুষের সাথে বিচ্ছিন্ন হতে 15 বছর সময় লেগেছিল, আর বিএনপি 10 মাসে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা দেখার কি মধ্যে থাকে। যখন ক্ষমতার লোভ বেশি থাকে, যখন কিছু পাওয়ার জন্য খুব বেশি উদ্গ্রীব থাকে মানুষ, তখন মানুষ দিশেহারা হয়ে যায়। আর আমরা তো এখানে সবাই মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ অনেকে মোহর মেরে দেয় একটা সময়ে। এই যে আজকে বিএনপির অপকর্ম, আমার কাছে কেন যেন মনে হয় যে অ্যাকচুয়ালি তাহলে এই যে ওদের এই অধপতনটা আনা হচ্ছে কি ভবিষ্যতে কোনো ভালো কিছুর জন্য, যে তারা যদি খুব ভালো রাজনীতি করতো আজকে আমরা হয়তো সমর্থন দিতাম সবাই যে হ্যাঁ এরাই যাওয়া উচিত ক্ষমতায়, কিন্তু সেটা বোধহয় ঘটছে না। তো এখন দেখেন আজকেও এই দলটির মহাসচিব বলেছেন যে তাদেরকে সংস্কার বিরোধী হিসেবে একটা অপপ্রচার চলছে, এই একটু আমি টিভিতে দেখছিলাম, অথচ তিনি বলেছিলেন মানুষ সংস্কার বোঝে না, তিনি বলেছিলেন। ওনাদের আরেকজন নেতা বলেছেন মানুষ ভাত চায় না, মানুষ ভোট চায়। মানে তারা মানুষের সাথে যোগাযোগ আছে কিনা আমার এখন পুরোপুরি সন্দেহ, যেটা আওয়ামী লীগের ঘটেছিল। আওয়ামী লীগের মানুষের সাথে বিচ্ছিন্ন হতে 15 বছর সময় লেগেছিল, আর বিএনপি 10 মাসে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা দেখার কেউ নাই। তারপরে তাদের সর্বোচ্চ নেতা অসুস্থ, নেত্রী, এবং দ্বিতীয় সর্বোচ্চ নেতা দেশের বাইরে, আর বাকি যারা আছে যা খুশি তাই করছে। এখন একটা দল সম্পর্কে একটা রাজনৈতিক ব্যক্তি হিসেবে বলতে ভালো লাগে না, কিন্তু আমরা তো বিএনপির ক্ষতি চাই না, আমরা তো বিএনপি ধ্বংস হোক চাই না, আমরা বিএনপি সঠিক পথে থাকুক এটা চাই। আপনি দেখেন একটা দলের সবাই খারাপ থাকে না। আমি আজকে একটা ঐতিহাসিক ঘটনা করেছি, সেটা হলো 1970 সালে আমারই গ্রামে আমাদের জমিতে একটা বাজার করা হয়েছিল, সেখানে শেখ মুজিবুর রহমান এবং ময়জুদ্দিন আহমেদ এবং তাজউদ্দিন 3 জন গিয়েছিলেন ওই ভূমিতে। আমি একদম পাশে দাঁড়ানো ছিলাম, 70 সালে আমি শিশু, একেবারে এই নেতাদের ঘেঁষে দাঁড়িয়েছিলাম শিশু বলে। সেখানে ওনারা উপস্থিত ছিলেন, তখনই আমি প্রথম 3 জনকে খুব ক্লোজলি দেখি। আর আজকে আমি সেই মরহুম তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তার বাড়িতে গিয়েছিলাম কাপাসিয়াতে। বাড়িটা দেখার সুযোগ হয়নি, 50 বছর 55 ইয়ার্স পরে দেখা হওয়ার পরে ওনার বাড়িতে দেখলাম, একটা মানুষও নাই বাড়িতে, নট এ সিঙ্গেল মানুষ। বাড়িটা খা করছে, সাজানো, নৌকা লাগানো, পোস্টার লাগানো, কিন্তু কেউ তার বাড়ি ঘরে পোড়ায় নাই, ক্ষতি করে নাই, কিচ্ছু করে নাই। কারণ এই তাজউদ্দিন বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগকে বিসর্জন দিয়া বাকশাল করেন, তখন উনি বলেছিলেন আমরা বোধহয় আর আপনাকে বাঁচাতে পারবো না। ওনারা তাকে বাঁচাতে পারে নাই, নিজেদেরকেও বাঁচাতে পারে নাই, জেলে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং উনি উপদেশ দিয়েছিলেন এই বাকশাল তৈরি না করার জন্য। আমি বিশ্বাস করি সেই তাজউদ্দিনের মতো অনেক নেতৃবর্গ এই বিএনপিতে থাকার কথা, তাদেরও ভালো সুচিন্তিত নেতাদের মতামত নেওয়া উচিত। যখনই নেতৃত্ব ভুল নেতাদের হাতে দায়িত্ব দিয়ে দেয়, তখনই এই ধরনের হরিলুট হয়। তো সুতরাং আমাদের এইটা নিয়ে ভাবতে হবে। আজকে দর্শক শ্রোতাদের কথা শুনলে তা পরিষ্কার বোঝা যায়। প্রথম মনির ভাই যে বলেছেন, প্রথম বক্তা, যে বিএনপিতে কি সালাউদ্দিনের চেয়ে ভালো নেতা নাই। দেখেন কি চমৎকার একটা মন্তব্য, যেটা খুব বারবার জোর দিচ্ছিল আমাদের বাকি 2 জন বক্তাও। তাহলে ওই দিশেহারা, আমাদের গ্রামে একটা কথা আছে, মরবে ঘোড়ায় মাটি কামড়ায়, অর্থাৎ ঘোড়া খুব সবল শক্ত দাঁড়িয়ে ঘুমায়, এই ঘোড়া যদি একবার শুয়ে পড়ে তখন ওই মাটি কামড়াইতে থাকে, এটা আর দাঁড়াতে পারে না। আমার বিএনপির অবস্থাটা আমার ওরকম মনে হচ্ছে, যে শুয়ে পড়েছে, আর দাঁড়ানো সুযোগ তারা নিবে কিনা আমি জানি না। তো এখন ইব্রাহিম সাহেব বলেছেন যে এত কথা বলছেন আপনারা, তাও বিএনপি শুনছে না কেন? আরে ভাই, অনেক সময় অনেকে মোহর মাইরে দেয়। আওয়ামী লীগও শোনে নাই, আওয়ামী লীগ নেতাদের কথা শুনে নাই। বিএনপি আজকে বিএনপির সত্যিকার নেতাদের, ত্যাগী নেতাদের কথা শুনছে না। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, আমরা এই আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিচ্ছি না বলে আজকে এই অবস্থা।
না হলে আমাদেরকে কেন সংস্কার নিয়ে চিৎকার করতে হবে? আর বিএনপি সেই প্রথম সপ্তাহ থেকে যে নির্বাচন চাচ্ছে, এরপরে কতবার তারা কথা চেঞ্জ করেছে যে অল্প দিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব 6 মাসের মধ্যে এইভাবে করে শুধু নির্বাচন জিগির করতে করতে এই পর্যন্ত আসছে। এখন বলে যে আমরা সংস্কারের বিরোধী না, অথচ সংস্কারের পথে সকল বাধা তৈরি করেছে এই দলটি। 5ই আগস্টের পরপরই যদি জুলাই সনদ ঘোষণা করা হতো তাহলে এই ভুল হতো না, এটা হাসিনুর রহমান বীর প্রতীক বলেছেন। এবং এইটাই তো গোড়ায় গলদ, এটাই তো আমাদের ভুল, যে এত বড় একটা বিপ্লব, এত বড় একটা অভ্যুত্থান, ওই অভ্যুত্থানকারী যারা, তারা যদি ওই সরকার গঠন করতে পারত তাহলে আজকে ওইটা বিপ্লবের স্বীকৃতি পাওয়া যেত এবং বিপ্লবী সরকার হতো। তাহলে এই চুপপুর থেকে শুরু করে আরো অনেক প্রশাসনিক ব্যক্তিদের নিয়ে আমাদের ভাবতে হতো না। সেই ভুলদের খেসারত দিতে হয়, রাজনৈতিকভাবে কোনো ভুল করলে তার খেসারত দিতেই হবে। হাকিম সাহেব বলেছেন চিলড্রেন পার্টি কি করছেন, সিটিজেন পার্টিকে উনি উদ্দেশ্য করে বলছেন ওনারা কেন সনদ ঘোষণা করছেন না, তৈরি করছেন না। আমি জানি, আমি তাদের অনেক কিছুই পছন্দ করি না, কিন্তু এটা স্বীকার করি তারা চেষ্টা করছে, অতীতে করেছে, শহীদ মিনারে গিয়ে ঘোষণা করার চেষ্টা করছে, তারা ধৈর্য ধরছে, তাদের সিনিয়ররা তাদের বলছে যে সবুর করো, সরকার এটা করবে। সরকার 30টা ওয়ার্কিং ডে দিয়েছিল, সেখানে ব্যর্থ হয়েছে। আমি নিজে শুনেছি আসিফ নজরুলের মতো লোকরা বলেছে 30 দিন ওয়ার্কিং ডে আমরা নিলে এর মধ্যে করে ফেলবো, তারাও ব্যর্থ হয়েছে। আমি বলবো আজকে এই যে চিলড্রেন পার্টি বলা হচ্ছে, ছোট ছোট আমাদের সন্তান তুল্য যারা রাজনীতিতে আসছে, তাদের কি অভিজ্ঞতা আছে? তারা ইমোশনালি রক্তের ডাকে রাজনীতিতে নেমেছে 6 মাস পরে। কেন তাদের আজকে রাজনীতিতে নামতে হলো? আজকে যদি বিএনপি সঠিক পথে থাকতো তারা হয়তো রাজনীতিতেই আসতো না, তারা আবার যার যার কাজে ফিরে যেত। তো সুতরাং তাদেরকে দোষারোপ করা যাবে না। এমন আজকে 1 বছর পরে এই জুলাই মাসে তারা জুলাই যাত্রা পদযাত্রা করছে, তারা তাদের মতো করে মতবাদ তৈরি করছে। তো এই হাকিম ভাইয়ের মতো যারা আছেন তাদেরকে অনুরোধ করব, তাদের কথা শোনেন, তাদেরকে সহযোগিতা করেন। আমাদেরকে এই যে ছোট ছোট আমাদের সন্তান তুল্য যারা রাজনীতিতে এসেছে এবং তারা বুঝতে পারছে জুলাই সনদ না হলে আবার যাহা 52 তাহা 53 তাই হবে। আসুন আমরা তাদেরকে সহযোগিতা করি, আমরা সকল দল মত নির্বিশেষে আজকে জুলাই সনদের দিকে সাপোর্ট দেই, না হলে এই দেশ যে অন্ধকারে যাবে সেই অন্ধকার থেকে আমরা দেশ মুক্ত করতে পারবো না। তো সুতরাং আমি মনে করি এই যে এর মধ্যে উনি বলেছেন আরো যে ওনারা নিজেরা কেন দায়িত্ব নেয় না, ওরা অনেক দুর্বল অবস্থায় আছে, কারণ সরকারটাই দুর্বল গঠিত হয়েছে। সরকারটা আধা সরকার হলো অতীতের স্বৈর সরকার, আর নতুন করে কিছু লোক, এবং নতুন লোকদের অভিজ্ঞতা খুব কম। এর মধ্যে অধিকাংশ লোক যোগ্যভাবে বা সঠিকভাবে নির্বাচিত করতে ব্যর্থ হয়েছেন প্রধান উপদেষ্টা, যার জন্য এইটা সঠিকভাবে কাজ করছে না বলে আজকে সকল জায়গায় একটা জগায় খিচুড়ে আছে। আমাকে প্রশ্ন করেছেন একজন যে সংবিধান পরিবর্তন করা ছাড়া নির্বাচনে যাবে না, আবার পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা, তাহলে নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে? দেখুন, আমরা কিন্তু মুখে বলি দলের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। তাহলে পিআর হিসাবে যদি দল নেতৃত্ব ঠিক করে, রাজনৈতিক ভাবে পিআর পদ্ধতিতে প্রকৃত নেতা নির্বাচন করা সম্ভব। দল যদি সঠিক নেতৃত্ব না দেয়, নেতৃত্ব ঠিক না করে, তাহলে পরবর্তীতে তারা সমস্যায় পড়বে। আর একটা দুটা প্রশ্ন আছে, আমি শেষ করে দিচ্ছি। ডক্টর ইউনূস সরকারের ছাড়া পার্শ্ববর্তী দেশের বা শত্রুরূপী যে বন্ধু আমাদের, তাদেরকে মোকাবেলা করতে পারতো না, সঠিক। আজকেও যদি এই সরকারের পতন হয় এবং নতুন কোন সরকার করতে হয়, তারা আমাদের পার্শ্ববর্তী দেশকে মোকাবেলা করতে পারবে কিনা এটা অনেকেরই সন্দেহ আছে। বিএনপিকে আন্দোলন করে সরকারকে নামাতে উনি বলেছেন, যদি এত পারো তাহলে সরকারকে আন্দোলন করে নামাও। তারা যেমন আওয়ামী লীগকে পারেনি, আওয়ামী লীগ কাছে সব ছিল, মানে অস্ত্র, গোলা বারুদ, সরকার, সব অপচেষ্টা ছিল, এবং তারা এটা আন্দোলন নামাতে পারে নাই, ছাত্ররা পেরেছে, ছাত্র জনতা। ঠিক এখন যদি আন্দোলন করে জনগণ সহ সবাই তাদের কাছে, তারা জনগণকে একত্রিত করতে পারবে কিনা সন্দেহ আছে। সুতরাং তাদের পক্ষে এটা সম্ভব না। বিএনপি এখন এনসিপির বিরুদ্ধেই শুধু বলছে। এক সময় আওয়ামী লীগ শুধু বিএনপি জামাত করতো, তাদের প্রচার প্রসার কিন্তু আওয়ামী লীগই করে গেছে। এখন বিএনপি এনসিপির প্রচার করছে বলে মনে হয়। উনি ফজলুর রহমান সাহেবের কথা বলেছেন, উনি এই বাংলাদেশ চান না। তো এই বাংলাদেশ যারা চায় না, তারা যে কি বাংলাদেশ চায় তারা আমরা অতীতে দেখেছি। তো উনি তো আওয়ামী লীগের পরে এসেছেন। যাই হোক,
পরিশেষে যে কথাটি বলতে চাই, এই যে নির্বাচনের পরিবেশ আছে কিনা, এটা বলে আমি শেষ করছি। সেটা হলো দেশে যেভাবে অরাজকতা চলছে, যেভাবে এখনো পুলিশকে সংস্কার করা সম্ভব হয়নি, যেভাবে রেপ চলছে, চুরি ডাকাতি চলছে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত হয়নি, সেখানে একটা সুষ্ঠু নির্বাচন হয় কি করে? বারবার এই যে ডক্টর ইউনূসকে চাপ দেওয়া হচ্ছে, এই জুন থেকে এপ্রিল, এপ্রিল থেকে ফেব্রুয়ারি, ওখানে উনি বলেছেন যদি সাফিসিয়েন্ট ভাবে আমরা সংস্কারটা করতে পারি এবং বিচারের অগ্রগতি হয় তখন নির্বাচন দেওয়া হবে। আমি জানি না আজকে এই ফেব্রুয়ারি হোক জুনের মধ্যেই হোক, যদি নির্বাচনের পরিবেশটা তৈরি না হয় এবং ইউনূস যদি নির্বাচন ছাড়াই চলে যেতে চান ডক্টর ইউনূস, তাহলে দেশের কি অবস্থা হবে সেটা বিএনপি কে ভাবতে হবে। আজকে দেশের জন্য আওয়ামী লীগ যতটুকু ক্ষতি করেছে, বিএনপি যদি সঠিক পথের সঠিক রাজনীতি না করে এবং নির্বাচনের পরিবেশ তৈরি না করে, নির্বাচনের পরিবেশ নষ্ট করার মধ্যে আজকে তাদের যুবলীগ, যুবদল, ছাত্র দল এরা কিন্তু বেশি জড়িত। একেবারে টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে খেয়াঘাট এবং ইজারা, এই যে নুরুল হক নূর তাদের সাথে জোট করে নির্বাচন করতে চেয়েছিল, তার নিজ এলাকায় গিয়ে সে দাঁড়াতে পারেনি বিএনপির জন্য। এর চেয়ে বড় প্রমাণ কি আর হবে? এখন সে ওই হাত পাখার ওখানে গিয়ে জোট করছেন এবং বিএনপির বিরুদ্ধে হচ্ছে। আমি পরিশেষে যে কথাটি বলবো, আমার প্রিয় দেশবাসী, জনগণ আপনারা শুনে রাখুন, যদি বিএনপি সঠিক পথে না আসে তাহলে বাংলাদেশকে অবশ্যই আমাদের বাঁচাতে হবে। অতীতে যেমন আওয়ামী লীগ বলতো মানুষ, দুইটা দল আছে, একটা হলো আওয়ামী লীগ আর একটা এন্টি আওয়ামী লীগ। আমি পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যদি বিএনপি তার সঠিক পথে ফিরে না আসে তাহলে ভবিষ্যতে আমরা দুটি দল দেখব নির্বাচনের আগে, একটি হলো বিএনপি আর একটি হলো এন্টি বিএনপি। অর্থাৎ বিএনপি জনগণকে এবং অন্য সকল দলকে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এই ব্যর্থ রাজনীতি থেকে বিএনপি যদি ফিরে না আসতে পারে, তারা এই বাংলাদেশের দায়িত্ব হয়তো নিতে ব্যর্থ হবেন। ধন্যবাদ।